হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সিনচার একাডেমিক ইউটিউব ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা পড়ব সমাজবিজ্ঞানের তৃতীয় খণ্ডর প্রথম অংশ, যার নাম রাজনৈতিক, এবং রাজনৈতিকের প্রথম অধ্যায় যার নাম হলো ভারতীয় গণতন্ত্র, তা আজকে আমরা পড়ব। ভারতীয় গণতন্ত্রের মধ্যে প্রথমে আমরা দেখব ভূমিকা, তারপর আসছে আমাদের সংবিধানের আদর্শ, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। তো প্রথমে আমরা আসছি ভারতীয় গণতন্ত্রের ভূমিকায় পড়ব। যে প্রথমেই আমরা পড়েছি যে আমরা জানি ব্রিটিশ সরকার প্রায় 200 বছর 1757 থেকে 1947 পর্যন্ত আমাদের দেশকে নানাভাবে শাসিত করেছে, এবং আমাদের দেশের সব সোর্সেসগুলো এবং সম্পদগুলো তারা শোষণ করে নিয়ে তাদের দেশে বিকাশে কাজে লাগিয়েছে। তো তার মধ্যে 2 বছর শাসন করার পর ব্রিটিশ সরকার বুঝতে পেরেছে যে তারা আর আমাদের দেশকে শাসন করতে পারবে না, এবং আমাদের দেশে যেভাবে স্বাধীনতা সংগ্রামের একটা স্রোত বয়ে চলেছে এবং সব ভারতকে স্বাধীন করবার জন্য বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলেছে, তারা রোধ করতেও পারছে না। তখন 1946 ইংল্যান্ডে যে তৎকালীন সরকার যখন গঠিত হয়েছিল শ্রমিক দলের, তখন তারা বুঝতে পেরেছিল যে ভারতকে আর চাপিয়ে রাখা যাবে না। তখন তারা একটি কমিশন গঠন করেছিল ভারতকে সংবিধান গঠনের, কারণ জানে যে সবসময় তারা ভারতকে আর শাসন করতে পারবে না, একদিন না একদিন তাদেরকে ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করতে হবে। তখন স্বাধীনতা প্রদানের জন্য তারা একটা প্রস্তুতি নিয়েছিল যে তারা সেখানে সংবিধান প্রস্তুতের একটা পরিবেশ তৈরি করে দিবে। তার পরিপ্রেক্ষিতে 1947-এ 15 আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা লাভ করে, এবং ভারতবর্ষ গড়ে ওঠে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এবং গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধানের প্রয়োজন গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে মানুষের শরীর আত্মা ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনইভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সংবিধান একটি অভূতপূর্ব অঙ্গ। তার জন্য 1946-এ যে ক্যাবিনেট মিশন এই ব্রিটিশ সরকারকে গঠন করেছিল, তাদের মধ্যে ছিল 3জন ক্যাবিনেট মন্ত্রী, যা ব্রিটিশ সরকারের ছিল। যেই ক্যাবিনেট মন্ত্রী নিয়ে তারা একটা সংবিধান সভা গঠন করেছিল। সংবিধান সভাটির মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের জন্য একটি সংবিধান পরিবেশ তৈরি করার জন্য, যাতে কোনো অসুবিধা না হয় তা, এবং প্রস্তুতি ত্বরান্বিত করা। সেই সংবিধান সভাটি অনুষ্ঠিত হয়েছিল 1946-এর 9 ডিসেম্বর। তো সেই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সদস্য ডক্টর শচীন্দ্র সিনহা। তো শচীন্দ্র সিনহা প্রথমেই সেই সভাটি অনুষ্ঠিত করেছিলেন, এবং সেই সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সংবিধান সভার স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত করা হয়। তো সেই সভাটিতে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়, এবং সেই সংবিধানটি প্রস্তুতিকল্পে সভায় মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, এবং 1947-এ 29 আগস্ট তারিখে ভারতের খরচা কমিটি গঠিত হয়েছিল, যাকে আমরা ড্রাফটিং কমিটিও বলে থাকি। তো ড্রাফটিং কমিটি বিভিন্ন ক্ষেত্রে রিমান এবং 7জন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত করেছিল খরচা কমিটিতে। সংবিধানে খরচা কমিটি প্রস্তাব দরকার দায়িত্ব নেওয়া হয়েছিল, এবং ড্রাফটিং কমিটি অর্থাৎ খরচা কমিটির অধ্যক্ষ হিসাবে ডক্টর BR আম্বেদকরকে চুনা হয়েছিল, এবং এই কমিটি প্রায় 3 বছরের পরিশ্রমে 1949 সালে 26 নভেম্বরে ভারতের সংবিধান একটি খরচা প্রস্তুত করেছিল, এবং সেই সভাটি স্থায়ী সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে এই খরচা কমিটি লিপিবদ্ধটি অর্পণ করার পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই লিপিটিতে নিজের স্বাক্ষর প্রদান করেছিলেন, এবং তারপর ভারত নিজের একটি সংবিধান পেয়েছিল। কিন্তু তার আগে ভারতবর্ষ 1947 থেকে ভারতবর্ষের স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা চলেছিল 1935-এ ভারত সরকার আইন অনুযায়ী, কারণ ভারত স্বাধীন হওয়ার পর তখনকার সময় ভারতের কাছে কোনো সংবিধান ছিল না।
সেই সময় ভারতের শাসন ব্যবস্থা চালানোর জন্য 1935-এর ভারত সরকার আইন, যা ইংল্যান্ডের সংসদে তৈরি হয়েছিল, তার মাধ্যমে ভারত শাসিত হয়েছিল। কিন্তু 1950 সালে 26 জানুয়ারিতে ভারতবর্ষ নিজের সংবিধান লাভ করে এবং তারপর থেকে ভারতবর্ষের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চলেছিল। তারপর আসছে আমরা সংবিধানের আদর্শ। তো সংবিধানের আদর্শ এই টপিকে আমরা দেখবো যে সংবিধানের আদর্শ সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, তো সংবিধানের আদর্শ সবার আগে আমরা পড়বো সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তো প্রস্তাবনাটা কি? তো প্রস্তাবনা হচ্ছে সংবিধানের মুখ্যবদ্ধ। যদি সহজ কথায় বলি, যে একটি পুস্তকে যেভাবে পুস্তকটির বিষয় সব কিছু তার সূচিপত্রে লেখা থাকে, যে উল্লেখ থাকে যে পত্রটি বইটিতে কি কি আছে, কি কি বিষয়বস্তু আছে, কি কি পাঠ্যক্রম আছে, সবগুলো আমরা সূচিপত্রে সিরিয়াল ওয়াইজ দেখতে পাই। ঠিক তেমনইভাবে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটি মুখ্যবদ্ধ, যার মধ্যে সংবিধানের মধ্যে কি কি নিয়ম নীতি, আইন, কানুন, আর্টিকেল আছে, সবগুলো একটি সংক্ষিপ্তভাবে লেখা থাকে। তো প্রস্তাবনাকে বিভিন্ন নামেও ভারতবাসী ডাকে। যেমন প্রস্তাবনাকে সংবিধানের আত্মাও বলা হয়, বিবেক, দ্বারপত্র, চাবিকাঠি বলেও অনেকে অভিহিত করে। তো প্রস্তাবনার মূল লক্ষ্য হলো সংবিধানের আদর্শ, দর্শন এবং লক্ষ্য করা। তো আমরা ভারতবাসী এই উচ্চারণের শুরু প্রস্তাবনায়। তো প্রস্তাবনা নিহিত আছে, তে উল্লেখ করে যে প্রস্তাবনায় গণতন্ত্র সংবিধান রচনাকালে প্রাচীন ভারতের সভ্যতা, সাংস্কৃতিক প্রতি অবিষয়ে গুরুত্ব আরোপ করেছে। তো প্রস্তাবনায় প্রাতায় প্রতিফলিত হোক এটাই চেয়েছে, যে প্রস্তাবনায় ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সবগুলো ভারতের প্রস্তাবনা যাতে থাকে এবং সংবিধানে প্রাধান্য দেওয়া হয়, তাতেই প্রস্তাবনায় বলেছে। তো প্রস্তাবনা আমরা ভারতবাসী জনগণ উল্লেখ করে এটাই প্রস্তাব করতে চেয়েছে যে সংবিধানটি রচয়িতা ভারতের জনগণ এবং ভারতই হচ্ছে সংবিধানের গণতন্ত্রের চাবিকাঠি। তো গণতন্ত্র হচ্ছে সংবিধানের অন্তরালের বৃহত্তম শক্তি। তো প্রস্তাবনায় অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো সার্বভৌম পড়বার আগে আমরা দেখে নিচ্ছি সংবিধানের প্রস্তাবনার এটা হলো সংবিধানের প্রস্তাবনা, যার মাধ্যমে সংবিধানের সবকিছু ডিটেলসে লেখা থাকে। তো আমরা ভারতবর্ষকে একটি সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক গণরাজ্য হিসেবে প্রতিষ্ঠাতা করব বলে দৃঢ় সংকল্প গ্রহণ করিতে, এটাই হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রথমত্ব। তো সংবিধানের প্রস্তাবনায় 1949-এ 26 নভেম্বরে সংবিধানে কয়েকটি শব্দ অ্যাড করা আছে। তাদের মধ্যে হচ্ছে সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং গণরাজ্য, যা আমাদের সংবিধানের ঐক্যগুলোকে শক্তিশালী করে তোলার জন্য এগুলো করা হয়েছে। তো 1976 সালের 18 ডিসেম্বরে সংবিধানে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। শব্দগুলি হচ্ছে প্রস্তাবনায় সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং ঐক্য শব্দটি তিনটি আমাদের 1976-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর আসছে আমরা সংবিধানের খসড়া সমিতির সদস্যরা, ড্রাফটিং কমিটির মেম্বাররা। তো ড্রাফটিং কমিটির অধ্যক্ষ ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, যার সভাপতি, এবং এন গোপালাস্বামী আয়াঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। তো স্পেশালি বলছি যে সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন আসাম থেকে তিনি একজন বিশেষ মানুষ ছিলেন, যা সংবিধানের খসড়া সমিতির একমাত্র সদস্য ছিলেন আসাম থেকে। এন মাধবা রাও, ডিপি খৈতান। তো খসড়া কমিটির অধ্যক্ষ হিসেবে ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, সভাপতি, এবং সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন আসাম থেকে একমাত্র মানুষ যে খসড়া কমিটির সদস্য ছিলেন। তো সার্বভৌম হচ্ছে ভারতের সার্বভৌম রাষ্ট্র। তো সার্বভৌম হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ বাহ্যিকভাবে ভারতবর্ষ কোনো বিদেশি শক্তি পদার্পণ করতে পারবে না। বাহ্যিকভাবে বাইরের থেকে কোনো বিদেশি শক্তি ভারতকে শাসন করতে পারবে না, এবং আভ্যন্তরীণভাবেও কোনো শক্তি ভারতকে পরিচালিত করতে পারবে না। ঠিক আছে, বিদেশি শক্তি বাইরে থেকে হোক বা ভিতর থেকে হোক ভারতকে পরিচালিত করতে পারবে না। তারপর আসছে আমরা সমাজবাদী। তো সমাজবাদী হচ্ছে ভারতবর্ষ একটি সমাজবাদী রাষ্ট্র। তো সংবিধানের
সংশোধনের আইনের মাধ্যমে 1976 এই শব্দটি প্রস্তাবনায় সংযোজন করা হয়েছে। তো ভারতবর্ষের মধ্যে আয় মর্যাদা এবং জীবনধারণের মানদণ্ডের বৈষম্য অর্থাৎ অসমতা থাকবে না। এই আইনের মাধ্যমে ভারতের সকল মানুষের মধ্যে মর্যাদা, আয় এবং জীবনধারণের মানদণ্ডকে সমান করার চেষ্টা করা হয়েছে। তো উৎপাদনের কৌশলসমূহ জাতীয়করণ করা হবে। জাতীয় সমতা এবং শ্রমিক অধিকারের মাধ্যমে সমাজবাদ প্রতিষ্ঠা করা হবে। তো এই আইনের মাধ্যমে বা এই আর্টিকেলের মাধ্যমে সোশ্যালিস্ট যে শব্দগুলো ব্যবহার করা হয় তার মাধ্যমে সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে সমানভাবে ট্রিট করা হবে, এখানে এই আইনের মাধ্যমে বলা হয়েছে। তারপর আছে ধর্ম নিরপেক্ষ মিন্স সেকুলার। তো ভারত একটি সেকুলার স্টেট, এখানে সব ধরনের রিলিজিয়ান ভালোভাবে নিজের ফেস্টিভ্যাল এবং সব কিছু পালন করতে পারে, তাতে কোনো ধরনের বাধা বা আপত্তি কেউ প্রদান করতে পারে না। এবং সরকারের কোনো ধর্ম বলে কোনো ধর্ম থাকবে না। সরকার একজন সেকুলার থাকবে যে প্রত্যেকটি ধর্মকে, হোক হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, পার্সি, সব ধর্মকে সে সমান চোখে দেখবে এবং কোনো ভেদাভেদ করবে না। তা হচ্ছে গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। তো ভারতবর্ষে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশের শাসন ব্যবস্থা সাধারণত জনসাধারণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি বা নেতার দ্বারা পরিচালিত হবে এবং জনগণের কাছেই পাওয়ার থাকবে যে সে নিজের প্রতিনিধির দ্বারা সরকার নির্বাচন করবে। এবং ডেমোক্রেসিতে, গণতান্ত্রিকতে জনগণকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং জনগণই হচ্ছে সরকার বানানোর একমাত্র উৎস। ঠিক আছে। এবং প্রতিটি সরকার যে কেন্দ্র বা রাজ্যে থাকবে সে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কারণ সে 5 বছর জনগণের জন্য ভালো করে কাজ করতে হবে, না হলে তারপরের টার্মে জনগণ তাদেরকে আবার সরকারে বসতে দেবে না। তাই এই চিন্তা মাথায় রেখে নেতারা প্রত্যেকজন জনগণের জন্য কাম করে যায় এবং জনগণকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। তারপর হচ্ছে গণরাজ্য, রিপাবলিক। তো ভারতবর্ষ একটি গণরাজ্য। দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি জনগণ কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপ্রধান দাবি প্রতি আসীন ব্যক্তি বংশানুক্রমে হবেন না। যে কোনো ব্যক্তি যেভাবে রাজার ছেলে রাজা হয় সেইভাবে রাষ্ট্রপতি কখনো রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি এইভাবে হবে না। সে তার যোগ্যতার দ্বারা এবং জনতা তাকে ভোট দ্বারা পরোক্ষভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। তো রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য আমরা ডাইরেক্ট ভোট করি না। রাষ্ট্রপতিকে নির্বাচিত করার জন্য আমরা যে প্রতিনিধিকে নির্বাচন করে থাকি তারা হোক সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য গভর্নমেন্ট সদস্যরা, সাংসদ বা এমএলএ, তারা আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। এবং রাষ্ট্রপতি হচ্ছে দেশের জাস্টিস, ন্যায় ব্যবস্থায়, সমতায়, ভ্রাতৃত্ববোধ, প্রতি ফেডারেলিটি সব কিছু করবে। তাছাড়াও সংবিধানে উল্লেখ আছে যে ভারতীয় জনগণের ন্যায়, দেশের ন্যায়, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠাতা করবে। এবং স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ উল্লেখ করে প্রস্তাবনায় সংবিধানের আদর্শ বিশেষভাবে প্রতিফলিত করেছে। প্রকৃতার্থে সংবিধানের সভায় বৈঠকেই 1946 সালে 13 ডিসেম্বর তারিখে পণ্ডিত জওহরলাল নেহরু বেশ কয়েকটি উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবনা উল্লেখ করেছিলেন, যাকে আমরা ইংলিশে অবজেক্টিভ রিভলিউশনও বলে থাকি। তো সংবিধান সভায় উল্লেখিত অবজেক্টিভ রিভলিউশন যা 1947-এ 22 সালে জানুয়ারি গ্রহণ করেছিল, তা প্রণয়নের ক্ষেত্রে প্রস্তাবনার ভিত্তি হিসাবে কতগুলো কথা উল্লেখ করা হয়েছে। যেমন সমতা, স্বাধীনতা, গণতান্ত্রিক সার্বভৌম এবং বিশ্ব ভ্রাতৃত্বের ধারণা তথা প্রতিশ্রুতিকে সংবিধান সভা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করবে। তো নেহেরুর দ্বারা কতগুলো প্রস্তাবনায় প্রদান করা বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো প্রথমটি হচ্ছে গণপরিষদ। ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম গণরাজ্য হিসেবে ঘোষণা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু পরবর্তীকালে এই 3টি শব্দটির মধ্যে স্বাধীন শব্দটি বাদ দেওয়া হয় কিছু না কিছু বিশেষ কারণের জন্য। তারপরে সার্বভৌম এবং গণরাজ্য এটি থেকে যায়। তারপর আছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ভূখণ্ডে এবং ভারতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশীয় রাজ্যগুলো নিয়ে রাষ্ট্রসংঘ
রাষ্ট্রসংঘ গঠিত করা। মানে ব্রিটিশ শাসনকালে ভারতের আশেপাশে যে যতগুলো রাজ্য ছিল তাদেরকে সুযোগ দেওয়া যে তারা ইচ্ছামতো চাইলে তারা ভারতে অংশ হতে পারে, ভারতকে অন্তর্ভুক্ত হতে পারে, এবং না চাইলে ভারত কোনোভাবে তাদেরকে ফোর্স করতে পারবে না, তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে না যে তারা ভারতে সদস্য বনার জন্য। তারপর হচ্ছে ভারতবর্ষের জনসাধারণের সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ন্যায়, সমতা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা, চিন্তা এবং মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করা হবে। তো ভারতের জনগণকে এই স্বাধীনতা দেওয়া হবে যে তারা আর্থিক, সামাজিক ন্যায় নিজের সব কিছু অর্জন করতে পারে এবং রক্ষা, চিন্তা এবং সমতার প্রকাশেও স্বাধীনতা লাভ করতে পারে। তারপর আসছে অনুসূচিত জাতি, জনজাতি, অনুন্নত সম্প্রদায় এবং সংখ্যালঘু জনসাধারণের সুরক্ষা ব্যবস্থা করবে। সেই জন্য বলতে পারো এসটি, এসসি এবং ওবিসি ব্যবস্থা জওহরলাল নেহরু এই প্রস্তাবনায় একটি উদাহরণও বলতে পারো, কারণ এইগুলো থেকেই জাতি, জনজাতি এবং অনুসূচিত সম্প্রদায়, সংখ্যালঘু জনগণের সুরক্ষা প্রদানের জন্য এটি একটি পদক্ষেপ জওহরলাল নেহরু নিয়েছিলেন। তারপর দেশের স্বাধীনতা, সার্বভৌম এবং অখণ্ড রক্ষাতে গুরুত্ব প্রদান দেওয়া। দেশের অখণ্ডতা রক্ষাতে এবং সীমান্ত রক্ষার জন্য এর গুরুত্বপূর্ণ প্রদান দেওয়া। আন্তর্জাতিক সুসম্পর্ক বিস্তার, বিশ্বশান্তি রক্ষা এবং জনগণের কল্যাণের জন্য ভারতবর্ষ সম্পূর্ণভাবে সহযোগ প্রদান করবে। আন্তর্জাতিকভাবে এবং বিশ্বের শান্তি বজায় রাখার জন্য ভারতবর্ষ সব দিক থেকে সাহায্য করবে, তা এখানে উল্লেখ করা আছে। জনসাধারণ হবে ক্ষমতার উৎস, তার মানে হচ্ছে সার্বভৌমের সরকার এবং সরকারের সকল অঙ্গই জনসাধারণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনতার কাছেই থাকবে সর্বোচ্চ অধিকার। তার মানে যদি আমি সহজ কথায় বলতে, জনতাই হবে দেশের সর্বোচ্চ অধিকার, কারণ তারাই প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রতিনিধির দ্বারাই দেশ পরিচালিত হবে। তারপর আছে সংঘের যোগদানকারী সহযোগী দেশে রাষ্ট্রসমূহ অবশিষ্ট ক্ষমতা সহযোগী শাশ্বত শাসনের মাধ্যমে অঙ্গরাজ্য মর্যাদা লাভ করবে। তো তারপর আছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। তো প্রথমে প্রশ্ন আছে যুক্তরাষ্ট্র কি, যুক্তরাষ্ট্র মানে কি? তো আসলে যুক্তরাষ্ট্র শব্দটি ইংরেজি অর্থ হলো ফেডারেশন। তা শব্দটি ল্যাটিন ওয়ার্ড ফেডাস থেকে এসেছে, তার অর্থ হলো চুক্তি বা সন্ধি। সুতরাং যুক্তরাষ্ট্র হলো পারম্পরিকভাবে সন্ধি বা চুক্তির মাধ্যমে কয়েকটি রাষ্ট্র সমষ্টি। এতে অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি কেন্দ্র সরকারের সার্বভৌম ক্ষমতাকে স্বীকৃতি দেয়। এটা কি রাজ্যগুলোর স্বীকৃতি এবং শাসত্ব অক্ষুণ্ণ রাখে। অবশ্যই যুক্তরাষ্ট্র পদ্ধতি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন রূপ গ্রহণ করে বর্তমানে আছে। আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় রাজ্যাঙ্গগুলি সার্বভৌম ক্ষমতা কেন্দ্র সরকার হস্তে অর্পণ থাকে। তার মানে বলা যেতে পারে যে যুক্তরাষ্ট্র যে অঙ্গরাজ্য থাকে সার্বভৌমে, তাগুলো আমরা এক্সাম্পল ধরতে পারি পুডুচেরি, জম্মু কাশ্মীর, যা কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত করে। তো ভারতের যুক্তরাষ্ট্রীয় স্বাধীন হবার পূর্বে ইংল্যান্ড সংসদ গঠিত 1935 সালে ভারত সরকার আইন ভারতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি প্রবর্তন করেছিল। দ্বিস্তরীয় সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার তারা গঠন করে দিয়েছিল এবং বন্টন নীতি অধ্যয়নের মাধ্যমে আইন পরিবর্তন ভারতবর্ষকে যুক্তরাষ্ট্রে প্রবর্তন করেছিল, যার জন্য আমাদের দেশে নতুন সংবিধান কর্তৃক প্রচলিত রাষ্ট্র পদ্ধতির জন্য সমাজের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল না। তাদের ব্রিটিশ সরকারের 1935-এর ভারত সরকার আইনের ফলে আমাদের একটি লাভ হয়েছিল যে আমাদের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি আমাদের কাছে অচেনা ছিল না, কারণ ব্রিটিশ সরকার যে সময় কেন্দ্র এবং রাজ্যকে নেয়, তারা 1935-এর আইনের মাধ্যমে প্রবর্তন করেছিল। তার মাধ্যমে আমাদের দেশের লোকেদের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকারের বিষয়ে ধারণা ছিল। তো পৃথিবী যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র পদ্ধতি সর্বপ্রথম প্রচলিত হয়েছিল আমেরিকায়, এবং আমেরিকায় হলো যুক্তরাষ্ট্রের গৃহভূমি। ঠিক আছে, তো আমেরিকা যুক্তরাষ্ট্রের গৃহভূমি প্রত্যক্ষ হয় ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে কানাডার যুক্তরাষ্ট্র সংবিধান অনুসরণ করেছে।
তো ভারতীয় যুক্তরাষ্ট্র যেভাবে কানাডার সংবিধান অনুসরণ করে আমাদের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থাগুলো প্রবর্তিত করা হয়েছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব বলতে দুটি নাগরিকত্ব, যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারে দুটো আলাদা আলাদা নাগরিকত্ব পাবে, কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থায় একটি নাগরিকত্ব ব্যবস্থা আছে। আমেরিকার কথা বলতে গেলে আমেরিকাতে 52 ক্যান্টনস আছে এবং সেন্টারে একজন রাষ্ট্রপতি থাকে। তাই 52 ক্যান্টনসের মধ্যে তোমার 52 সংবিধান পাওয়া যায়, যারা নিজের আইন ব্যবস্থা নিজেই পরিচালিত করে এবং সবগুলোকে নিয়ন্ত্রিত করে সেন্ট্রাল রাষ্ট্রপতি থাকে। তাই প্রত্যেকটি ক্যান্টন লোকেদের কাছে একটা সিটিজেনশিপ থাকে, নাগরিকত্ব থাকে, এবং সেন্ট্রালের জন্য তাদের আরেকটি নাগরিকত্ব, দুটি নাগরিকত্ব থাকে। কিন্তু ভারতের ব্যবস্থায় এরকম নয়। ভারতের জন্য, সমস্ত ভারতবর্ষের জন্য একটি চিহ্ন এবং একটি সংবিধানই প্রচলিত আছে এবং এটিই থাকবে। একটি সংবিধানই আমাদের দেশকে পরিচালিত করে এবং তাই আমাদের দেশের শক্তি। তো এইভাবে ভারতের সংবিধানে শুধু যুক্তরাষ্ট্র পদ্ধতি একটি নাগরিকত্ব ব্যবস্থা প্রচলিত আছে। যে আমেরিকায় এটা আলাদা, অন্যান্য দেশে এখানে দুটো থাকতে পারে, কিন্তু ভারতের ব্যবস্থাতে শুধু একটি মাত্রই থাকে, যা ভারতবর্ষকে অখণ্ডতা এবং শক্তিশালী করাতে সাহায্য করে। তারপর যদি ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র এবং বৈশিষ্ট্যের কথা বলিতে, ভারতের যুক্তরাষ্ট্র কিন্তু অর্ধ যুক্তরাষ্ট্র। কারণ বলছি, ভারতীয় যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র বলা যায় না, কারণ ভারতের যুক্তরাষ্ট্রের মধ্যে এক কেন্দ্রীয় সরকারের অনেকগুলো বৈশিষ্ট্য একাত্ম আছে। তার ফলে সংবিধান প্রতিটি পণ্ডিতমন্ডলীয় আদর্শে দেশের শাসন ব্যবস্থা অর্ধ যুক্তরাষ্ট্র। তো অর্ধ যুক্তরাষ্ট্র বলতে ভারতের মধ্যে কতগুলি এক কেন্দ্রীয়, কতগুলি যুক্তরাষ্ট্রীয়, কতগুলি সংসদীয় ব্যবস্থা আছে। তাই ভারতের সংবিধানটিতে যুক্তরাষ্ট্র শব্দটি অর্ধ যুক্তরাষ্ট্র বলে ধরা যায়, কারণ ভারতের ব্যবস্থাতে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রচলিত হয় না। এখানে অর্ধ যুক্তরাষ্ট্র ব্যবস্থা হয়, যার মধ্যে এক কেন্দ্রীয় আছে, ব্যক্তিত্বক্রমে যুক্তরাষ্ট্র, কেন্দ্রিত্বভূত যুক্তরাষ্ট্র, তারপর রাজ্যত্ব, গণতন্ত্রের কিছু আদর্শ একান্ত আছে। তো ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র, তো ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র বলতে সংসদীয় গণতন্ত্র কি? তো সংসদীয় গণতন্ত্র হচ্ছে এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে প্রতিনিধি দ্বারা গঠিত একটি সংস্থার হাতে শাসনের সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হবে, এবং জনপ্রতিনিধি সহ গঠিত এই ধরনের সংস্থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষে ইংল্যান্ড প্রভৃতি দেশের সংসদ, পার্লামেন্ট বলা হয়। তো সংসদীয় ব্যবস্থা হচ্ছে এক প্রকারের ব্যবস্থা যেখানে জনগণ নিজের ভোট দ্বারা প্রতিনিধি নির্বাচন করবে, যা পার্লামেন্টে গিয়ে দেশের সদস্যদের বিষয় এবং ইস্যুগুলো তুলে ধরবে। তো ভারতবর্ষের সংসদের দুটি সদন নিয়ে গঠিত, রাজ্যসভা এবং লোকসভা, এবং এই দুটি সদনের সহ ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতের সংসদের অবিচ্ছিন্ন অঙ্গ। তো ভারতবর্ষে সংসদীয়পতি সরকারের মধ্যে দুটি সদন থাকে, একটি হচ্ছে লোকসভা, অন্যটি হচ্ছে রাজ্যসভা। তো লোকসভা এবং রাজ্যসভার সঙ্গে রাষ্ট্রপতি এই সদনের একটি অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে থাকবে। তো মোটের উপর সংসদের সাধারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত এবং সহজ অর্থে তাকে সংসদ গণতন্ত্র বলে। তো সংসদ গণতন্ত্র বলতে স্বাধীনতার পর সংসদে অনুসারে ভারতবর্ষে প্রচলিত সংসদীয় গণতন্ত্র জনগণের নিকট বিশেষভাবে দায়বদ্ধ এবং এমন সরকার গঠন করে সংবিধান প্রত্যেকগণ আমাদের সংবিধানের সদস্য পদ্ধতি সরকার প্রবর্তন করার ক্ষেত্রে ইংল্যান্ডের সংবিধানের বিশেষভাবে অনুকরণ করেছে। অবশ্যই 1935 সালে ভারত সরকার আইন রূপে পরাধীন তো ভারতবর্ষ সংশোধন সরকারের পদ্ধতি সূচনা করেছে। তো বিশেষভাবে বলতে গেলে যে ভারতের সংসদীয় প্রতি সরকার কিন্তু ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থা প্রচলিত করেছিল 1935 ভারত সরকার আইন, তার একটি পদ্ধতি বা যা আমাদের ভারতবর্ষে সংসদীয় পদ্ধতি সরকারে গ্রহণ করা হয়েছে। যদি ইংল্যান্ডের সংসদীয় পদ্ধতির প্রভাব আমাদের সংসদের উপর পড়েছিল, তবু সংসদীয় প্রণেতার অন্ধভাবে ইংল্যান্ডের সংবিধান অনুকরণ না করে ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা তথা বিশেষ পরিবেশের দিকে দৃষ্টি রেখেছিল। যেহেতু ইংল্যান্ডের সংবিধানের কিছুটা প্রভাব আমাদের দেশে সংসদীয় সরকার রেখেছে, তবু তার থেকে কিছু আলাদা করার জন্য আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক এবং যে সামাজিক পরিবেশে তার উপর একটু দৃষ্টি রেখে আমাদের রাজনৈতিক ব্যবস্থাতে সংসদীয় ব্যবস্থা প্রচলন করেছিল। তো এবং সকল বিষয়ে ভারতীয়করণ
করে তবে সংস্কৃত প্রত্যয় স্থান দিয়েছে এবং ফলে সংস্কৃত পদ্ধতি খানিকটা ব্যতিক্রম ধর্মবর্তী হয়েছে। তো সংস্কৃত পদ্ধতি সরকারের যে স্থান পেয়েছে তাগুলো আমাদের কিছু খানিকটা ব্যক্তিত্বক্রম ধর্মী হয়ে উঠছে। তারপর ইংল্যান্ডের সংস্কৃত গ্রন্থের সঙ্গে ভারতের সংস্কৃত গ্রন্থ মূল পার্থক্য অনুধাবনযোগ্য। প্রথমত, ভারতবর্ষের সংস্কৃত গণতন্ত্র প্রধানত গণরাজ্য এবং ইংল্যান্ডের সংস্কৃত গণতন্ত্র গণরাজ্য নয়। তো প্রথমেই দেখা যাচ্ছে ভারতীয় যে সংস্কৃত ব্যবস্থা তার কিন্তু প্রধানত গণরাজ্য এবং গণরাজ্যকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু ইংল্যান্ডের যে সংসদীয় গণতন্ত্র আছে তা গণরাজ্য নয়। ইংল্যান্ডের মধ্যে ভারতের দেশের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান পুরুষানুক্রমে নির্বাচিত হন। তো ইংল্যান্ডের যে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তা কিন্তু বংশানুক্রমে বা পুরুষানুক্রমে নির্বাচিত হন। যেমন রাষ্ট্রপতির পরে তার বংশের থেকে কেউ একজন রাষ্ট্রপতি হয়, কিন্তু ভারতবর্ষে তেমন নয়। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপ্রধান পুরুষানুক্রমে নির্বাচিত হন না। তা আমাদের দেশের জনগণ নির্বাচিত করে পরোক্ষভাবে তা নির্বাচিত করে, যে আমাদের প্রতিনিধি দ্বারা আমাদের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। দ্বিতীয়ত, ভারতবর্ষে সংসদের সদন উচ্চ সদন রাজ্যসভা গঠন এবং ক্ষমতা ইংল্যান্ডের উচ্চ সদন হাউস অফ লর্ড এর চেয়ে বহু অংশে পৃথক। যে দ্বিতীয়, ভারতবর্ষে যে সংসদের সদন আছে উচ্চ সদন গঠন এবং ক্ষমতা উচ্চ সদন হাউস লর্ড, দুটি সদনের মধ্যে ক্ষমতা আলাদাতে রাজ্যসভা ক্ষমতার কাছে ক্ষমতা একটু লোকসভার থেকে একটু বেশি থাকে। তারপরে আছে আমাদের লোকসভার আলাদা একটা ক্ষমতা থাকে, রাজ্যসভা দুটোতে পৃথক পৃথক ক্ষমতা দেওয়া আছে এবং দুটোই ক্ষমতা বেশি সর্বোচ্চ। তারপর আছে তৃতীয় অংশ, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সদন অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভারতবর্ষের সদনটা ততটা শক্তিশালী নয়। তো ইংল্যান্ডের সদন যা আছে, যে পার্লামেন্টের ব্যবস্থা আছে, তাদের কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্ট ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী বলে দেখা যায়, কিন্তু ভারতবর্ষে তার ক্ষেত্রে তা নয়। মোট কথা, ভারতবর্ষে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সংযুক্ত করে সংবিধান প্রণীত হয়েছে, ফলে আমাদের এখানকার সংসদীয় গণতন্ত্র আমাদের দেশকে বিশদভাবে বিশেষ মর্যাদা সম্পূর্ণ সংসদীয় গণতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো বলতে গেলে ভারতবর্ষের পরিস্থিতি এবং সংবিধান প্রণীত ফলে আমাদের এখানকে সংসদীয় গণতন্ত্র দেশকে বিশেষভাবে মর্যাদা সম্পূর্ণ সংসদীয় গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে লাভ করেছে। তো আজকে আমাদের লেকচার অতটুকু পর্যন্তই থাকবে, এবং এই লেকচারে যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। যতটুকু সম্ভব হবে আমি তার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আজকের এই লেকচারের পর আমরা রয়ে গেল, এই লেকচারের পর আমাদের আছে কোয়েশ্চেন আনসার। তো ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটি কোয়েশ্চেন আনসার লিখিত অবস্থায় তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা তাগুলো নোট ডাউন করে রাখতে পারবে। এবং এমসিকিউ কোয়েশ্চেনও আমরা নেক্সট ক্লাসে দেবো, এবং এই পার্টের যত কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেন থেকে ধরে ব্রড কোয়েশ্চেন, সব কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলে দেবে এবং তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।